লেটু স্টার্ট। কি বলছে দাদা? ফোর্সেস বিটুইন টু বডিজ আর অলওয়েজ ইকুয়াল অ্যান্ড অপোজিট। ওকে, দিস আইডিয়া ইজ স্টেটেড ইন দ্য ফর্ম অফ নিউটন। নিউটনের কোন সূত্র থেকে? ঠিক আছে, এই যে বলছে দ্য ফোর্সেস বিটুইন টু বডিজ আর অলওয়েজ ইকুয়াল অ্যান্ড অপোজিট। এটা দেখি বুঝতে পারছিস, ছোটবেলা থেকে পড়ে এসছিস, যেটা হচ্ছে কি নিউটনের থার্ড ল অফ মোশন থেকে, তাই তো? শুধু এটুকু জানলা হবে না, তোমাদের নিউটনিয়ান ফিজিক্স আছে, সেখান থেকে প্রশ্ন আসবে। তো প্রথম জানতে হবে নিউটনের প্রথম ল সূত্র কোনটা। নিউটনের ফার্স্ট ল। নিউটনের ফার্স্ট ল বলো, কে জানো? কে কি জানো? কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করলে, হ্যাঁ অবশ্যই বল, কোনো বস্তুর ওপর বল প্রয়োগ না করলে স্থির বস্তু, মানে এই বস্তুটা ধর এখানে রয়েছে, এর ওপর যদি কোনো বাহ্যিক বল, ফোর্স এক্সটার্নাল যদি না দেয়া হয়, তাহলে এই বস্তুটা কি হবে? এ সবসময় রেস্টে থাকবে, তাই তো? হ্যাঁ, যদি না দেয়া হয়, আর ফোর্স এক্সটার্নাল যদি দেয়া হয় তাহলে এটা মুভ করবে, হ্যাঁ কি না? এটা হচ্ছে আমরা ছোট থেকে পড়ে আসছি, তাই তো? এইসব পড়াশোনা যা করে এসছো ঠিক আছে, এবার আমি একটু বলি। হ্যাঁ, নিউটনের ফার্স্ট ল, যেটা জেনারেল কথায় তোমরা বললে সবই ঠিক আছে, এবার আমারটা একটু বোঝার চেষ্টা করো। এফ নেট ইজ ইকাল টু জিরো। ইফ যদি টোটাল নেট ফোর্স জিরো হয়, দেন অ্যাক্সিলারেশন নেট ইকাল টু জিরো। এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। একটু 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 মানে ভয় খাওয়ার কিছু নেই এখানে, ঠিক আছে? এফ নেট যদি তোমার জিরো হয়, তাহলে অ্যাক্সিলারেশন নেটও কি হবে? আমার জিরো হবে। আমি ভেক্টর সাইন দিয়ে দিলাম। নেট ফোর্স বলতে কি বোঝাচ্ছে দাদা? না, সমস্ত রকম বলটা মিলে তার আলটিমেট ভ্যালুটা জিরো দাঁড়াবে। অর্থাৎ আমরা কি জানি? ফোর্স ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। আমরা কি জানি বলো? ফোর্স ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। এটা একটা কোশ্চেন, যা পড়াবো সেখান থেকেই প্রশ্ন আসবে, চাপ নেই। তাহলে ফোর্স যদি একটা ভেক্টর কোয়ান্টিটি হয়, আমি বললাম যে বাইরে থেকে এফ এক্সটার্নাল বা এফ নেট ফোর্স যদি আমার জিরো হয়, ইফ, দেন অ্যাক্সিলারেশন নেট উইল বি জিরো। অর্থাৎ এইটারই কথাটার মানে হচ্ছে কি, ঘুরিয়ে বলা যেতে পারে যে বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ না করা হয়, তাহলে এফ নেট যদি আমার জিরো হয়, তাহলে বস্তুটার পরিবর্তন হবে না, বস্তুটা সামনের দিকে এগুবে না, বস্তুটা পেছনের দিকে যাবে না, বস্তুটা যে জায়গায় আছে সেই জায়গায় থাকবে। অর্থাৎ তার, সেই বস্তুটার নো চেঞ্জ ইন স্টেট। স্টেট কথার বাংলা মানে অবস্থা। এই অবস্থার কোনো পরিবর্তন হবে না। নো চেঞ্জ ইন স্টেট অফ দ্য বডি। সব ছোটবেলায় যা পড়ে এসছো মাধ্যমিক থেকে সব ভুলে যাও, এখানে পড়ো যে নো চেঞ্জ ইন স্টেট অফ দ্য বডি ইফ এফ নেট ইকুয়াল টু, মানে ইফ এফ নেট ইকুয়ালস টু জিরো, দেন অ্যাক্সিলারেশন নেট উইল বি জিরো। সেটাই তো বলছিস তোরা, যে বাইরে থেকে প্রযুক্ত বল যদি আমার শূন্য হয়, তাহলে সেই বস্তু চিরকাল স্থির থাকবে। তা বা যা তোরা বাংলায় বলিস সরল রেখা বরাবর সমবেগে চলতে থাকবে। এটা কথাটা কেউ বললো না, সরল রেখা বরাবর চলবে এবং সমবেগে চলবে। সমবেগ কথাটার মানে কি? সমবেগ কথাটার মানে কি? যেখানে ত্বরণ শূন্য। ত্বরণ শূন্য। ত্বরণ কথাটার আক্ষরিক অর্থ কি? বেগ বাই ত্বরণ। একে বেগ বাই, সরি, বেগ বাই টাইম, মানে এটা সময়। দ্য রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি ইজ কল্ড অ্যাক্সিলারেশন। তাহলে আমরা এক কথায় যেটা বলতে পারি সেটা কি না, সেটা হচ্ছে এটা দাদা, যে এফ নেট ইকুয়াল টু জিরো, দেন ইফ, তাহলে আমার অ্যাক্সিলারেশন উইল বি জিরো। স্বর্ণদীপ, বুঝতে পারলি কি বলতে চাইলাম? বাকিরা তো সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, তোর একটুখানি হলেও অসুবিধা হতে পারে, ওই জন্য বলছি। তাহলে রেস্ট বস্তু কি থাকবে দাদা? রেস্টে থাকবে। আর মুভ বস্তু, যে বস্তুটা মুভ করছে, সে বাইরে থেকে যদি আমার এক্সট্রা, ভালো করে বোঝার চেষ্টা করো, কোনো একটা বস্তু ধর গড়িয়ে গড়িয়ে চলছে, ইফ, স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিনটা দেখা যাচ্ছে? আচ্ছা,
কোনো একটা বস্তু ধর এই তলটার ওপর কি হচ্ছে, কোনো একটা বস্তু গড়িয়ে যাচ্ছে, কি দিয়ে, ভি ভেলোসিটি নিয়ে আমি ধরলাম গড়িয়ে যাচ্ছে, ঠিক আছে, এরকম গড়াচ্ছে বা যাচ্ছে। একে যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করিয়ে সারা জীবন কি থাকবে, এরকমই চলতে থাকবে, তাই না? তার মানে কি, মুভিং বস্তুটাও কি থাকবে, আলটিমেটলি মুভ করতেই থাকবে। রেস্ট বস্তু রেস্টে থাকবে, মুভ বস্তু মুভিং, মুভ মানে মুভ তো নয়, এটা মুভের জায়গায় মোশন লেখা উচিত, সব থেকে ভালো কথা, মোশন, মোশনে চলতে থাকবে উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি। কি বললাম বাংলা, যা বলছি সব একদম পরীক্ষায় আসবে ভাই, কিচ্ছু করার নেই। উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি, ভেলোসিটির কোনো পরিবর্তন হবে না, সেই জন্যই তোমার অ্যাক্সিলারেশন 0। বোঝা গেল? সেম স্পিড, সেম ডাইরেকশন, সেম ভেলোসিটি। কি বললাম, সেম স্পিড, কি কি জানতে পারছো এখান থেকে, সেম স্পিড, তোমাদের কথাই বলছি, সেম ডাইরেকশন আর সেম ভেলোসিটি, যেটাকে ওই স্পিড লেখার দরকার ছিল না, সেম ভেলোসিটি লিখলেই ভালো হতো, স্পিড লেখার দরকার ছিল না। তাহলে সেম ভেলোসিটি সেম ডাইরেকশন, এদিকে গড়াচ্ছে তো এদিকেই গড়াতে থাকবে। যে বস্তুটা এখানে স্থির আছে সে সারা জীবন এখানে স্থিরই থেকে যাবে যদি কোনো বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স না দেওয়া হয়। এইটা হচ্ছে আমার নিউটনের ফার্স্ট ল অফ মোশন। আর এখান থেকে আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস জানতে পারি দাদা, যেটা কি, সেটা হচ্ছে আমার ল অফ ইনার্শিয়া। কি জানতে পারি দাদা, ল অফ ইনার্শিয়া। এই ল অফ ইনার্শিয়া জিনিসটা কি দাদা, এটা জাড্ডো, ছোটবেলা থেকে যেটা পড়ে আসছো, কি বলে, জাড্ডো, তাই না? জাড্ডো, জাড্ডো ক রকমের হয় দাদা, বলো, কেউ বলতে পারবে জাড্ডো ক রকমের হয়? বলো 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 বলো। দু রকমের হয়, জেনারেলি দু রকমের হয়, ইনার্শিয়া অফ রেস্ট এবং ইনার্শিয়া অফ মোশন। কি বললাম, ইনার্শিয়া অফ রেস্ট আর ইনার্শিয়া অফ মোশন, অর্থাৎ একটা স্থিতিজাড্য আর একটা গতিজাড্য। আমি আর লিখছি না এখানে, ঠিক আছে, একটা কি বললাম স্থিতিজাড্য আর একটা হচ্ছে গতিজাড্য। ওকে, তাহলে আমরা ফার্স্ট ল থেকে কি কি জানতে পারলাম না, ফার্স্ট ল থেকে প্রথম জিনিসটা আমরা জানতে পারলাম, সেটা কি, সেটা হচ্ছে একটা বল বলে একটা ধারণা আছে, একটা কি, যে বস্তুর বল মানে বল মানে ফোর্স, ফোর্স বলে একটা জিনিস আছে, অর্থাৎ কনসেপ্ট অফ ফোর্স সম্পর্কে আমরা এখানে জানতে পারলাম। ওকে, আর 2 নম্বর কি জানতে পারলাম, লাস্টে যেটা বললাম সেটা হচ্ছে ইনার্শিয়া, ইনার্শিয়া অফ ম্যাটার। এই দুটো সম্পর্কে আমরা একটুখানি জানলাম, আরো অনেক কিছু জানতে পারা যায়, অত আমি ঘাঁটাচ্ছি না, ঠিক আছে, ঘাটালে এখনই সব শেষ হয়ে যাবে। এবার এই ইনার্শিয়া অফ ম্যাটারের বললাম 2 ধরনের হয়, এটা দুটো উদাহরণ তোমাদের একটু জানতে হবে, এক্সাম্পল অফ ইনার্শিয়া। একটা হচ্ছে কি ইনার্শিয়া অফ রেস্ট, ইনার্শিয়া অফ রেস্ট, এবং আরেকটা হচ্ছে কি ইনার্শিয়া অফ মোশন, ইনার্শিয়া অফ মোশন। তাহলে দুটি আমরা জানতে পারলাম, একটা হচ্ছে ইনার্শিয়া অফ রেস্ট, আরেকটি হলো ইনার্শিয়া অফ মোশন। এবার দুটোর উদাহরণ আমাকে ঝটপট ঝটপট কেউ দিয়ে দাও দেখিনি, দেখবো, এত বছর ধরে পড়ে আসছো, পড়াশোনা করছো, বলো, বলে ফেলো বলে ফেলো বলে ফেলো। কোনটা কার, কোনটা কার, কোনো জিনিস রেস্ট আছে না, রেস্ট কথাটার মানে কি, তাকে থামতে হবে, রেস্ট কথাটার মানে হচ্ছে থামতে হবে তাকে, ঠিক আছে, কোনো জিনিস হঠাৎ হঠাৎ করে মুভিং সাডেনলি, when a car starts moving suddenly, রেস্টে থাকতে হবে তাকে, দিয়ে হট করে চলতে শুরু করলো, তাহলে তুমি কোন দিকে যাবে, কোন দিকে এগুবে, সামনের দিকে, পেছনের দিকে, কোন দিকে যাস? কোনো গাড়ি কোনো গাড়ি হুট করে তুই বসে আছিস, গাড়ির ওপর বসে আছিস, হুট করে চলতে শুরু করলো, কি করবি তুই, সামনের দিকে এগিয়ে যাবি, কি হয়? না 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 না, সামনের দিকে এগিয়ে যাবে বলতে ওরকম নয়, কোনো গাড়ি চলতে শুরু করলে তুই পেছনে, ব্যাক অফ দ্য কার, মানে আমি দেখাচ্ছি, দাঁড়া 1 সেকেন্ড দাঁড়া, ব্যাক অফ দ্য কার, হ্যাঁ, তাহলে কি করে যাস, ব্যাক অফ দ্য কার, অর্থাৎ পিছিয়ে যাস। এই যেখানে আমি একটা ছড়ি দেখিয়েছি, এটা দেখ, এটা দেখ, এটা দেখ, হ্যাঁ এটা দেখ, কোনো গাড়ি এটা চালাচ্ছে, এই যে চালাচ্ছে গাড়িটা, চালাচ্ছে গাড়িটা, চালাতে চালাতে হঠাৎ করে স্টপ করে দিল, কি হলো, সামনের দিকে এগিয়ে গেল, তাহলে কিসে ছিল, মোশনে ছিল, মোশনে ছিল, দিয়ে হুট করে কিসে চলে এলো, রেস্টে,
রেস্টে, মোশন থেকে যদি রেস্টে আসি তাহলে কি করব, সামনের দিকে এগিয়ে যাব। তাহলে ঠিক একটা দেখালেই তাহলে অপোজিটটা তোমাদের মনে থাকবে যে দাদা মুভিংয়ে ছিলাম, হঠাৎ করে রেস্টে ছিলাম আর হুট করে মুভ করে দিল, তাহলে কি হয়ে যাবে, আমি পেছন দিকে চলে যাব। ঠিক আছে, এই উদাহরণটাই পরীক্ষায় পড়বে। আর এটা হচ্ছে স্টপ সাডেনলি, মনে রাখবি, স্টপ সাডেনলি। ঠিক আছে, এটা যেন মনে থাকে। তাহলে স্টপ সাডেনলি হলে কি হয়ে যাবে, তুমি ফরওয়ার্ড চলে যাবে। ঠিক আছে, ফরওয়ার্ড ডাইরেকশনে চলে যাবে, এই দুটো মনে রাখবি। হ্যাঁ, এরপরে যেটা পড়তে হয় সেটা হচ্ছে কি, নিউটনের সেকেন্ড ল, নিউটন ল অফ মোশন। হ্যাঁ, এক্স্যাক্টলি সেকেন্ড ল। দেখ আস্তে আস্তে পড়বি, জানতে পারবি। ঠিক আছে, তাহলে আচ্ছা তোরা একটা কথা বলতো, যে এখান থেকে যে আমরা কনসেপ্ট অফ ফোর্স পেলাম, তোমাদের ফোর্সের ডেফিনেশন কি বলতে পারো তোমরা? তোমাকে জিজ্ঞেস করতে পারে হোয়াট ইজ দ্য ফোর্স, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ফোর্স, চারটা অপশনের মধ্যে একটা দিয়ে দিল। ঠিক আছে, চারটা অপশন এমন ভাবে দিল সবকটাই দেখে মনে হচ্ছে ফোর্স। অরিজিনালি ফোর্সের কনসেপ্ট থেকে ফোর্সের একটা ডেফিনেশন তো তোমরা বলতে পারবে, সেটা কি বলো তো? হুইচ অ্যাটেম্পটস টু চেঞ্জ দ্য স্টেট অফ আ বডি, আমি বলতে পারি এমন একটা জিনিস যেটা তোমার বডি স্টেটকে পরিবর্তন করতে অ্যাটেম্প করছে। তোমার বডির যে স্টেট রয়েছে, তোমার যে অবস্থা রয়েছে, সেটা তোমার পরিবর্তন করতে তোমাকে বাধ্য করছে। এটা আমি বলতে পারি না? বলতে পারি তো বলতে পারি না? তাহলে অ্যান এক্সটার্নাল থিং হুইচ অ্যাটেম্পটস টু চেঞ্জ দ্য ভেলোসিটি অফ অ্যান অবজেক্ট ইজ কল্ড ফোর্স। ঠিক আছে, অ্যান অ্যাটেম্পট, আমি আর যা যা কথাগুলো বলছি ওগুলো পরবর্তীকালে ভিডিওটা দেখে পজ করে লিখে নিতে পারিস। অ্যান অ্যাটেম্পট, an external force that changes or attempts to change the velocity of an object is called a force। যে কোনো একটা বস্তুর ওপর তার যে ভেলোসিটি যদি আমি পরিবর্তন করার চেষ্টা করি, তাহলে তাকে আমি কি বলবো? এ ভি নিয়ে যাচ্ছিল, ধর এ V1 নিয়ে যাচ্ছিল এইদিকে, তাকে যদি আমি V2 করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? পেছন থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে। সেটাই বলতে চাইছি, যে যে স্পিড নিয়ে যাচ্ছিল তাকে যদি আমায় পরিবর্তন করতে হয়, বাইরে থেকে যেটা প্রয়োগ করি সেটা হচ্ছে তার বল, সেটা হচ্ছে বলের সংজ্ঞা বলতে পারি। দাদা এখানে একটা বস্তু এই পজিশনে ছিল, এটা হচ্ছে তার স্টেট। স্টেট কথাটার বাংলা মানে হচ্ছে অবস্থা, ঘাবড়ানোর কিছু নেই। তাহলে এই স্টেটটাকে যদি আমাকে পরিবর্তন করতে হয়, বা এই যে স্থির অবস্থায় রয়েছে তাকে যদি আমাকে এখান থেকে, তাকে যদি আমাকে এরকম চলমান অবস্থায় নিয়ে যেতে হয় দাদা, তাহলেও কি পরিবর্তন, তাহলে কি দিতে হবে? একটা এক্সটার্নাল ফোর্স দিতে হবে, মানে একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তাহলে যে জিনিসটা আমার স্টেটকে পরিবর্তন করছে বাইরে থেকে প্রয়োগ করে, সেটাই হচ্ছে আমার বল। পাতিকতায় বোঝা গেল? এবার নেক্সট যেটা আমি পড়বো সেটা হচ্ছে নিউটনের সেকেন্ড ল, নিউটন লজ অফ মোশন সেকেন্ড। কার কি জানা আছে? স্টেট নট পজিশন, স্টেট, ওফ, শোন কথাটা আমার, শোন কথাটা, স্টেট যেটা বলছি সেটা ফিজিক্সের টার্মে কি বলে? স্টেট নট পজিশন। স্টেট অ্যাকচুয়াল কথা হচ্ছে স্টেট। তো বইয়ে যদি লেখা থাকে ভুল লেখা আছে, কেটে ফেলে দেখা বই। এবার সেকেন্ড ল বল, কার কি জানা আছে? বুঝতে পেরেছি, ওই জন্যই বলছি তো বইয়ে অনেক কিছুই লেখা থাকবে। তুই ইয়ে কর, সেকেন্ড লটা বল, কি জানতে পারিস, বা কি জিনিসটা কি? ভরবেগ। অরিজিনালি সেকেন্ড ল, হ্যাঁ, অরিজিনালি সেকেন্ড ল কি বলছে না, অরিজিনালি সেকেন্ড ল এরকম বলে যে ইফ দ্য মাস অফ অ্যান অবজেক্ট ইজ কনস্ট্যান্ট, দ্য নেট এক্সটার্নাল ফোর্স অ্যাক্টিং অন দ্য অবজেক্ট ইজ প্রোডাক্ট অফ দ্য অবজেক্টস মাস অ্যান্ড অ্যাক্সিলারেশন। ঠিক আছে, অ্যাক্সিলারেশন কিরকম জিনিসটা দাদা দেখাচ্ছি, এটা ঠিক আছে। এই যে কোথায় গেল আমাদের সেকেন্ড ল অফ মোশন? দেখো ভালো করে দেখো, আস্তে আস্তে দেখো। এটা একটু স্লো হবে কারণ অনেক কিছু অ্যাপ্লিকেশন একসাথে চলছে। ঠিক আছে, এটা দেখো, ফোর্স ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, সবই ঠিক আছে। এটা দেখো কি লেখা আছে, দেখো আগে পড়ো। নিউটন সেকেন্ড ল বলছে ইফ দ্য মাস অফ অ্যান অবজেক্ট ইজ কনস্ট্যান্ট, প্রথমেই ভুল, যাই হোক, দ্য নেট এক্সটার্নাল ফোর্স অ্যাক্টিং অন দ্য অবজেক্ট is the product of the object's mass and acceleration। মানে আর কিছুই নয়, F is equal to m into a। এটা তোরা জানতে পারিস, আসছি আমি। Acceleration also occurs when force is applied, that is
ইন দ্য সেম ডিরেকশন, ঠিক আছে, দ্যাট ইজ ইন দ্য সেম ডাইরেকশন। ওকে, তো এই নিয়ে এত ইয়ে করার কিছু নেই, মানে ব্যাপারটা হচ্ছে কিরকম ব্যাপারটা কিরকম হচ্ছে আমি আগে ধীরে ধীরে বোঝাই। দেখো, তোমাদেরকে যদি বলা হয় হোয়াট ইজ নিউটন সেকেন্ড ল, নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি কি, তোমরা এক কথায় বলতে পারো রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। কি বললাম? রেট অফ চেঞ্জ অফ বা ইন মোমেন্টাম, মানে ভরবেগের পরিবর্তন। কখন না, যখন ফোর্স অ্যাপ্লাই করা হয়। বানানটা ভুল লিখি, ফোর্স অ্যাপ্লাই কার সাথে সমান হবে? রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, সেটা হচ্ছে আমার ফোর্স অ্যাপ্লাইড এর সাথে কি হবে? ইকুয়াল হবে। অর্থাৎ ডেল্টা পি, পি যেখানে ভরবেগ, বাই ডেল্টা টি, এটা পি মানে ভরবেগ মানেই হচ্ছে মোমেন্টাম, মোমেন্টামের বাংলা কথা হচ্ছে ভরবেগ, এবং এটাকে আমরা পি দ্বারা ডিনোট করছি। ওকে, তাহলে ডেল্টা পি বাই ডেল্টা টি ইজিক্যাল টুই আমরা বলতে পারি কি, এটা হচ্ছে অরিজিনাল ডেফিনেশন অফ মানে নিউটনের সেকেন্ড ল, এটা অরিজিনাল। ওকে, আর তোমরা মোমেন্টাম সমান কি জানো বলো? মোমেন্টাম সমান দ্বারা আমরা অরিজিনালি জানি মাস ইন্টু ভেলোসিটি, এম ইন্টু, এবার তোমাকে কি বলেছে গো দাদা? ডেল পি বাই ডেল টি, তাহলে ডেল পি এর জায়গায় এম ইন্টু ভি লিখতে পারি তো, বাই ডেল টি, একই না? এবার সংজ্ঞাটায় ফিরে আয় তো, একবার শুধু পড়ে দেখ যে সংজ্ঞাটা কি আছে। কোথায় গেল সংজ্ঞাটা? মানে এক সেকেন্ড, নিউটনের সেকেন্ড ল কি বলছে? ইফ দ্য মাস অফ অ্যান অবজেক্ট ইজ কনস্ট্যান্ট। আচ্ছা ঠিক আছে দাদা, বুঝলাম, মাস অফ অ্যান অবজেক্ট ইজ কনস্ট্যান্ট, তাহলে এটাকে যদি আমি কনস্ট্যান্ট রাখি, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এমটা বাইরে বার করে দিলাম, দিয়ে ডেল ভিডিটি লিখ। আমি জাস্ট বোঝানোর জন্য লিখছি, এটা ঠিক জিনিস নয়, তবু বোঝানোর জন্য আমি বোঝাচ্ছি। এমটাকে বাইরে রাখলাম, দিয়ে ডেল ভিডিটি। হ্যাঁ রে, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি উইথ টাইম, তাকে কি বলি আমরা? অ্যাক্সিলারেশন বলি না? পেলাম এ ফিজিক্যাল টু এম এ। এবার অন্যদিক বুঝতে পারলি কি করে স্টেপ বাই স্টেপ? ডেল বাই বি বাই ডেল টি মানেই হচ্ছে কি অ্যাক্সিলারেশন নয়? বেগের পরিবর্তনের হারকে কি বলে? ত্বরণ বলে। বুঝতে পেরেছিস? তাহলে বেগের পরিবর্তনের হার, তাহলে আমরা কি জানতাম? এ ফিজিক্যাল টু এম ইন্টু এ, যেটা ছোটবেলা থেকে পড়ে আসছিস, সেটা এখান থেকেই নর্মালি আসে আর কি। হ্যাঁ, আমি এটা দেখানোর জন্য দেখালাম। ওকে, এবার তুই আমাকে একটা কথা বল, তোদের তো এই কোশ্চেনটা দেবে না যে এ ফিজিক্যাল টু এম এ এটা কোন সূত্র থেকে আসে? এই একটা সূত্র দিতে পারে। তোমার পরীক্ষায় কোশ্চেন দেবে, খুব মন দিয়ে শুনবে, খুব মন দিয়ে শুনবে। বলছে ইফ এনি অবজেক্ট, এটা এনটিপিসিরই কোশ্চেন, ইফ এনি অবজেক্ট, হ্যাঁ, if any object reaches the speed of c/4, then কি হচ্ছে আলোর বেগ, then what is the ratio of rest mass and actual mass? এই কোশ্চেনটা তোমার পরীক্ষায় এসছে আরআরবি এলপিতে। তাহলে এবার তোরা আমাকে বল যে দাদা রেস্ট মাসের কনসেপ্ট কোথা থেকে এলো? স্বর্ণদীপ, এই কোশ্চেনটা এসছে, পড়তে হবে ভাই, কিচ্ছু করার নেই। কেন? তাহলে নেট নেই হয়তো, যাই হোক। তাহলে কোনো একটা অবজেক্ট যদি বলছে রিচেস দ্য স্পিড অফ c/4, দেন হোয়াট ইজ দ্য রেশিও অফ রেস্ট মাস অ্যান্ড অ্যাকচুয়াল মাস? এই কোশ্চেনটা খুব মন দিয়ে শোন কি বলছে। দাদা, তুমি সংজ্ঞায় বলালে বা এখানে যেটা পড়ালে যে এমটা আমার ফিক্স থাকে, তাহলে এমটাই আমার অ্যাকচুয়াল মাস আমি ধরে নিতে পারতাম, কিন্তু এখানে আবার রেস্ট মাসের কনসেপ্ট দিয়ে দিই। তাহলে নিশ্চয়ই এ ফিজিক্যাল টু এম এ এটা কখন পসিবল? যখন এমটা আমার ফিক্স থাকে। এমটা যদি আমার ফিক্স না থাকে তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করা যায় না। যেমন ফর অ্যান এক্সাম্পল, একটি রকেট, এই রকেটের তলায় আমরা কি দিই? আগুন দিই। আচ্ছা, যে রকেট উড়ে যায়, রকেটের তলা থেকে কি বেরোয়? ধোঁয়া বেরোয়।
এই ধোঁয়া যেটা বেরোয়, যেটা এক্সস্ট হচ্ছে, তাই না, সেটা কি থাকে তার ভেতরে, যে তার ভেতরে কি বলতে পারি, তার ভেতরে যে ফুয়েল থাকে, এর ভেতরে ফুয়েল থাকে, সেটাই তো জ্বলতে জ্বলতে বেরোয়। তাহলে যে ফুয়েলটা আছে তারও একটা মাস আছে। সেই মাসটা কি হয়, যেটা আস্তে 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 বাইরের দিকে বেরোচ্ছে, অর্থাৎ মাস কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, নাকি না? রকেট ওপরের দিকে যাচ্ছে ঠিক কথাই, কিন্তু তার মাসটা কি হচ্ছে, তার নিচের দিকে যেটা আর কি বেরোয় আর কি, হ্যাঁ, নিচের দিকে যে ধোঁয়াটা বেরোচ্ছে, সেটাতে তো তার মাসটা, যেটা এখানে ভেতরে যে তেলটা ছিল, ধর ধর তেল ছিল, ধর আমি সাপোজ কথা বলছি, তেল ছিল, সেই তেলটা তো আস্তে আস্তে জ্বলে ধোঁয়া হয়ে নিচের দিকে বেরিয়ে যাচ্ছে, তাহলে তার মাস কি হচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে পরিবর্তন হয়ে গেলে কি এখানে এফ ইজিক্যাল টু এম এ খাটবে? খাটবে না। তাই লকেট উড়ে গেলে এফ ইজিক্যাল টু এম এ, এই সূত্র এখানে খাটে না। এখানে কোন সূত্র খাটে? দ্বিতীয় সূত্র, দ্বিতীয় যে প্রপার সূত্র সেটা খাটে, ডেল পি বাই ডেল টি, মোমেন্টামের পরিবর্তন। ওকে, এবার তোমাকে একটুখানি জানতে হবে এখানে এম ইজিক্যাল টু অ্যাকচুয়াল মাস ইজিক্যাল টু একটা ফর্মুলা হয়, যেটাকে বলা হয় কি, এম জিরো ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই, এই সূত্রটা তোমাকে একটু জেনে রাখতে হবে। যেখানে এম জিরো হচ্ছে কি, রেস্ট মাস, যেখানে এম জিরো হচ্ছে কি, রেস্ট মাস। মনে থাকবে কি মনে থাকবে না? আশা করি মনে থাকবে। তাহলে দাদা এবার অঙ্কে আমায় বলেছিল কি, যে সি বাই 4 টাইমস হয়ে গেছে। হ্যাঁ বল বল বল। হ্যাঁ, আসছি 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 আসছি, অরিজিনাল সূত্র তো এখনো ডেরিভেশন হয়নি, যাচ্ছি। তোকে আমি অঙ্কটা করিয়ে দিয়ে তারপরে ফিরছি ওখানে। আমি চাপ নিচ্ছিস কেন, আমি আছি তো, দাঁড়া, ধীরে ধীরে সব ক্লিয়ার হবে। আচ্ছা, তাহলে এখানে অঙ্কটা আগে ফিরি। তাহলে সি বাই 4 হয়ে গেছিল, তাহলে এখানে স্পিডটা বলেছে কত, ভি ইজিক্যাল টু সি বাই 4। আর তোমাকে জানতে চেয়েছে রেস্ট মাস আর অ্যাকচুয়াল মাসের রেশিও কত, এইটাকে বলা হয় অ্যাকচুয়াল মাস, এটাকে বলা হয় কি, অ্যাকচুয়াল। বসিয়ে দে সি বাই 4, তাহলে ভি স্কোয়ার করতে গেলে একেও স্কোয়ার করতে হবে, তাহলে কত হবে বল, ভি স্কোয়ার বাই 16। এখানে বসা সেই ভ্যালুটা, আমি এখানে বসাচ্ছি এম ইজিক্যাল টু এম জিরো ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ারের জায়গা কত বসাবো, সি স্কোয়ার বাই 16, আর নিচে এম জিরোটা হচ্ছে রেস্ট মাস বলে, এটাকে রেস্ট মাস, আপাতত তুই রেস্ট মাস বলে বল। আপাতত তুই রেস্ট মাস মানে হচ্ছে এই রেস্ট মাস আর অরিজিনাল, এই যখন তুই বসে আছিস, তুই কি মুভমেন্ট করছিস? তোর যখন মুভমেন্ট জিরো, তাহলে তোর ভেলোসিটি কত রে, শূন্য, ঠিক আছে? তাহলে ভি কত, জিরো তো। তুই যখন মুভমেন্ট করছিস না, তাহলে নিচের এই গোটা টার্মটা কি হয়ে যাবে, এই এই 1 - 0 হয়ে যাবে বল। ভিটা যদি 1 - 0, তাহলে তার মাথায় রুট আছে, তাহলে আলটিমেটলি √1 থাকবে, তার মানে কি 1 নয়? তাহলে এম ইজিক্যাল টু এম জিরো পাবো না? হ্যাঁ, তাহলে তুই এখন যেমন বসে আছিস ধর, তাহলে তোর রেস্ট মাস আর অ্যাকচুয়াল মাস হয়ে গেল সেম। বোঝা গেল কি বোঝা গেল না? হ্যাঁ, এটাই পরবর্তীকালে দেখ এখানে কেমন চেঞ্জ হচ্ছে, সেটাই আমি তোকে দেখাচ্ছি, ঠিক আছে? এবং এই তো দেখিয়ে দিলাম তো, মাস আর রেস্ট মাস মানে হচ্ছে ওটাই, যখন কোনো ভেলোসিটি থাকবে না তার, যখন প্রোডাক্ট, যখন ওই সিস্টেমটার কোনো ভেলোসিটি থাকবে না অ্যাকচুয়ালি, ওকে, তখন সেটাকে আমরা কি বলবো, রেস্ট মাস। ওকে, হ্যাঁ ওটাই এম জিরো, অ্যাকচুয়াল মাস। এবার দেখ এই অঙ্কটাকে একটু করে দেখ, সি স্কোয়ার কেটে গেল, তাহলে এই তাহলে এম বাই এম জিরো যদি আমি লিখি, তাহলে কি পাবো, 1/√অফ, এটাকে মুছছি আগে, 15/16, ঠিক আছে? 15/16 মানে 16টা উপরে উঠে গিয়ে রুটের ভেতর থেকে বেরোলে কত হয়ে যাবে, এম বাই এম জিরো ইজিক্যাল টু 4/√15। অঙ্কটা এসছে, তাহলে এম ইজিক্যাল টু এম জিরো ইন্টু 4/√15। একটা কথা তোরা বুঝতে পারলি কি, যে যখন কোনো বস্তুর ভেলোসিটি থাকে, তখন তার মাস বেড়ে যায়। ভালো করে বোঝার চেষ্টা কর। যখনই কোনো বস্তুর একটা ভেলোসিটি থাকে, সেই ভেলোসিটিটা যাই হোক না কেন, তার মাস বেড়ে যায়। তুই ধর গাড়িতে আছিস, গাড়ি যখন তুই চালাবি তোর মাস বেড়ে যায়, জানিস কি? জানিস কি? হ্যাঁ নাই উত্তর দে। জানিস না? এখানেই দেখ বুঝতে পারবি। তোকে কি বললাম, তুই রেস্টে ছিলি যখন, তখন তোর এম ইজিক্যাল টু এম জিরো হচ্ছিল, কিন্তু এইখানে যখনই করলি, যখনই একটা ভেলোসিটি নিয়ে চললি, তখনই দেখ তার কি হয়ে গেল, তার মাস চেঞ্জ
চেঞ্জ হয়ে গেল। তার মানে তোমার কনক্লুশন কি দাঁড়ালো আলটিমেটলি, যে যখন তুমি কোনো একটা ভেলোসিটি নিয়ে মুভ করবে তখন তোমার মাস বেড়ে যাবে। অলওয়েজ when an object, এটা দ্বিতীয় শর্ট কোশ্চেন, অবজেক্ট, হ্যাঁ, comes into motion, ঠিক আছে, its mass increases। এই জিনিসগুলো তো আর পিপিটিতে পাবি না, এগুলো করে করে দেখাতে হয়, ঠিক আছে। ইটস মাস ইনক্রিজেস, এটা পরে রিলেটিভিটি যদি কেউ পড়িস তাহলে আরো ভালো বুঝতে পারবে। তো যাই হোক, এবার এবার এটা হয়ে গেল। এবার দাদা তাহলে তুমি বলছিলে যে রকেট থেকে যখন বেরোচ্ছিল তাহলে তার মাসটাও পরিবর্তন হচ্ছে আর তার ভরবেগটাও যদি পরিবর্তন হয়, তাহলে অরিজিনালিটি আমাদের যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র রয়েছে তার ফর্মটা কি? তার ফর্মটা হচ্ছে এফ নেট ইজ ইকাল টু, আমি দুটোকেই ফিক্সড রাখবো না, আমরা কি জানি, ডেল পি বাই ডেল টি। ওকে, এখানে তোরা একটা লিমিট নিতে পারিস যে খুব ক্ষণিকের সময়ের জন্য ডেল টি টেন্স টু জিরো, ডেল পি, এইটাকে এইভাবে লেখা হয়, আমি বলে দিচ্ছি, এটা সমান ডিপিডিটি লেখা যায়, ঠিক আছে। তো যাই হোক, অত ভাবার চিন্তা করার কিছু নেই। তাহলে এফ নেট ইজ ইকাল টু হচ্ছে ডিপি বাই ডিটি। এবার ডিডিটি অফ পি এর জায়গায় আমরা বসাবো কি, এমভি। এবং এখানে কি, এখানে দুটোই হচ্ছে আমার পরিবর্তনশীল, এখানে দুটোই হচ্ছে আমার পরিবর্তনশীল, এম আর ভি দুটোই পরিবর্তনশীল। তারা একবার এমটাকে রেখে দিয়ে ডিডিটি প্লাস একবার ভিটাকে রেখে দিয়ে এমডিটি। তো অরিজিনালি যদি তোমাকে বলা হয় যে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের ম্যাথামেটিক্যাল ফর্মুলা কোনটা, সেটা বোঝা গেল? বোঝা গেল না? দ্য অরিজিনাল সেকেন্ড ল। ওকে, এরপরে যেটা আমাদের পড়তে হয় সেটা হচ্ছে নিউটনের থার্ড ল। নিউটনের থার্ড ল কি জিনিস না দাদা, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। এটা তোরা জানিস থার্ড ল, নিউটনের থার্ড ল তাই বলছে। ওকে, তাহলে জেনারেলি আমরা কি পাই, একটা অ্যাকশন রিয়াকশন পেয়ার পাই। ওকে, এটা এটা আর আমি ততটা আর ঘাটাচ্ছি না। তাহলে এখানে আমাকে অনেক কিছু বলতে হবে যে অ্যাকশন রিয়াকশন পেয়ার আছে, হ্যানা আছে, ত্যানা আছে। আর আমার যে নোটটা তোমাদেরকে দেয়া আছে সেটাতেও দেখবে এই জিনিসগুলোই লেখা আছে। ওকে, এইখানে যেমন দেখ একটা জিনিস তোদেরকে বলে দিই, যে যেমন এটা হচ্ছে নিউটনের কোন সূত্রের উদাহরণ, আমাকে বলতো একটুখানি দেখি। এটা শুধু বলে দে নিউটনের কোন গতিসূত্রের উদাহরণ জেনারেলি, বল। এটা নিউটনের কোন গতিসূত্রের উদাহরণ? দেখ, 400 কেজি ফোর্সের জন্য যতটা দিতে, 400 কেজি মাস সরাতে যতটা বল দিতে হবে, 40 কেজি মাস সরানোর জন্য কি ততটাই বল দিতে হয়? দিতে হয় না তো, এটাও তো মাস, দিতে হয় না তো। এটা হচ্ছে সেকেন্ড ল, এটা হচ্ছে সেকেন্ড ল এর উদাহরণ। ওকে, যেটা লাস্টে এইমাত্র পড়লি তোরা, এই মাত্র যেটা আমি লিখে দিলাম যে দাদা এমটাও ভেরিয়েবল, ইটাও ভেরিয়েবল। ওকে, নেক্সট। আচ্ছা, এইখান থেকে তোমরা দুটো চারটে জিনিস জেনে নেবে, যে ইকুয়েশন অফ ফোর্স এম এস লব লেখা আছে, ইউনিটগুলো একটু জেনে নেবে, যে ফোর্সের ইউনিট হচ্ছে সিজিএস এ ডাইন, হ্যাঁ, ডাইন সমানই বলা হয় কি, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। কি করে আসছে দাদা, এ ফিজিক্যাল টু এম ইন্টু এ। ওকে, এম মানে কি, গ্রাম। অ্যাক্সিলারেশন কথাটার মানে কি দাদা, না ভেলোসিটি বাই টাইম, তাহলে গ্রাম পার সেকেন্ড মানে হচ্ছে কি, সেন্টিমিটার পার সেকেন্ড মানে ভেলোসিটি, আর একটা টাইম থাকবে নিচে, তাই গুণ করে এটা আসে যে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। আর নিউটনে, আর যদি নিউটনে ধরা হয় মানে এসআই যদি ধরা হয়, তাহলে ইউনিট হচ্ছে কি আমার নিউটন, আর নিউটন মানে হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এফপিএস এরটাও মনে রাখতে হবে, যেটা হচ্ছে পাউন্ডাল, আর পাউন্ডাল সমান কি না, পাউন্ড ইন্টু ফুট পার সেকেন্ড স্কোয়ার। এলবি, এলবি বলা হয় এটাকে, পাউন্ড বলে এক কথায়, পাউন্ড ইন্টু ফুট ডিভাইডেড বাই সেকেন্ড স্কোয়ার, একই জিনিস। আর ডাইমেনশন কি করে বার করে, এম এল টি টু দি পাওয়ার -2 কি করে আসছে, এই ফর্মুলা থেকেই আসছে। দেখো, যদি অ্যাক্সিলারেশনের মাত্রা বলা হয় তাহলে অ্যাক্সিলারেশন সমান হচ্ছে কত, ভি বাই টি। ভি এর মাত্রা, ভি কথাটার মানে কি দাদা, না ডিসপ্লেসমেন্ট বাই টাইম, আর তার সাথে আরেকটা 1/t এক্সট্রা রয়েছে। ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে কি আমার লেন্থ, টাইম মানে হচ্ছে টি, আর এখানে আরেকটা টাইমের জন্য 1/t আমরা অলরেডি পাচ্ছি, তাহলে এল বাই টি স্কোয়ার হলো। তাহলে এটাকেই লিখতে পারি এল টি টু দি পাওয়ার -2, এটা যেমন লিখে দিলাম, এটা হচ্ছে অ্যাক্সিলারেশনের।
আর তার সাথে যদি এম একটা গুণ করে দিই, তাহলে এম একটা যদি আমি গুণ করি এখান থেকে, তাহলে কি লিখতে পারি, এম এল ই টু দি পাওয়ার মাইনাস, এটাই হচ্ছে কি আমার ফোর্সের ডাইমেনশন। নেক্সট, আচ্ছা, ওয়েট অফ এ বডি, অ্যাক্সেলারেশন, নিউটনের থার্ড ল, উদাহরণ লেখা আছে এখানে, সব ওটা দেখে নিস। চল নেক্সট। আচ্ছা, আর উদাহরণ, হ্যাঁ, নিউটনের থার্ড লয়ের উদাহরণ কি, বন্দুক থেকে গুলি চালানো, নদীর বোট থেকে, এখানে সব লেখা আছে দেখবি, অ্যাকশন, বয় ফিট এক্সট্রাক্ট ফোর্স অন দ্য বোট এক্সট্রাক্ট এ ফোর্স অন দ্য ফিট, সেজন্য এখান থেকে পারে উঠে যাচ্ছে। আবার তুই যখন হাঁটাচলা করিস, ফ্লোর পুশেস আপ আপ ফরওয়ার্ড, আর তুই পুশেস, তুই মানে কি দিকে, নিচের দিকে ফোর্স দিস। তুই যখন মাটিতে চলাফেরা করিস, তুই মাটিটাকে নিচের দিকে চাপছিস, আর মাটিটা তোকে ওপরের দিকে চাপছে। সেটাই হচ্ছে উদাহরণ আর কি। বিভিন্ন উদাহরণ এগুলো লেখা আছে, এগুলো ছোটবেলা থেকে পড়ে আসছিস, এমন কিছু বাহাদুরির কাজ নয়। নেক্সট কি বলছে, মুরস ল ইজ এ রুল অফ থাম স্টেটেড বাই ইন্টেল co-founder জোর্ডান মুর দ্যাট দ্য নাম্বার অফ ট্রানজিস্টর অন এ চিপ ডাবলস এভরি 18 মান্থস। মনে রাখবি, 18 মান্থস। এটা এটা সম্পর্কে আমার খুব একটা বেশি জানা নেই, খোলাখুলি বলে দেয় ভালো, ইন্টিগ্রেটেড সার্কিটের ওপর ব্যাপার তো। হ্যাঁ, বলছে মুরস ল ডেসক্রাইব দ্য এইটা মনে রাখিস, এক্সপোনেনশিয়াল গ্রোথ অফ ইন্টিগ্রেটেড সার্কিট, আইসি, ইন্টিগ্রেটেড সার্কিটকে আইসি বলে, কমপ্লেক্সিটি। তাহলে মুরের ল কি ডেসক্রাইব করে না, দা এক্সপোনেনশিয়াল গ্রোথ, এক্সপোনেনশিয়াল মানে ই, ঠিক আছে, এক্সপোনেনশিয়াল গ্রোথ অফ ইন্টিগ্রেটেড সার্কিট কমপ্লেক্সিটি, আইসি যেটাকে বলে। ওকে, এটা মনে রাখিস, মুরস ল কি ডেসক্রাইব করছে। আর ফাউন্ডার অফ ইন্টেল, এখান থেকে রিলেটেড কোশ্চেন, যেটা হচ্ছে রবার্ট নয়েস অ্যান্ড জোর্ডান মুর, কিন্তু এদের সাথে আর একজন ছিল যার নাম হচ্ছে আর্থার রক। তাই এই তিনটে নামই মনে রাখিস, রবার্ট নয়েস, জোর্ডান মুর এবং আর্থার রক, ইন 1968, 1968 সালে। এই যে ইন্টেল রয়েছে তার হেডকোয়ার্টারটা কোথায় দাদা, না ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেট। যে ইন্টেলের i5 i3 i7 এসব তোরা ইউজ করিস রে, ধরেছিস, ওই ইন্টেল। এগুবো, এগুই, হ্যাঁ না দে। If we double the length of a copper wire, keeping the cross-sectional area constant, its resistance increases by dash times. বলো কত হবে, কি করে হয় এটা দেখো, ওহমের সূত্র। ওকে, ওহমের সূত্র কি বলছে না, I is equal to V by R, বা এখান থেকে ডাইরেক্টলি আমি বলতে পারি V is equal to IR। হ্যাঁ, এটা বলে। তো R is equal to তোমরা জানো কি, রো ইন্টু এল বাই এ, রো ইজ ইকাল টু রো ইন্টু এল বাই এ। ওকে, তা তোমাকে বলা হয়েছে ইফ দ্য ডাবল লেন্থ অফ দ্য কপার, কপার মানে হচ্ছে একটাই কপারের লেন্থকে তুমি কি করছো, মানে দুবার করছো, ডাবল করছো, ঠিক আছে, তা কিপিং দ্য ক্রস সেকশনাল এরিয়াকে কনস্ট্যান্ট রেখে, এই এরিয়াকে কনস্ট্যান্ট রেখে তুমি লেন্থটাকে ডবল করে দিচ্ছ, তাহলে তার রেজিস্ট্যান্স ইনক্রিজেস বাই কত টাইমস, কি হবে বলো, এটাও 2 টাইম বেড়ে যাবে, হ্যাঁ কি না, হ্যাঁ কি না, আরে হ্যাঁ কি না তো দে। এবার তোমাকে একটু ওহমের ল সম্পর্কে একটু জানতে হবে, একটু নয় অনেক কিছুই জানতে হবে। ওকে, আচ্ছা আমাকে একটা কথা বলতো, এই যে এটা একটা দিয়েছি, বেসিক ইলেকট্রিক্যাল সার্কিট আমি বলিয়েছি, ধরে নে এটা না বুঝে তুই এইভাবে ধর, এখানে একটা দিয়েছি, এখানে একটা আছে, এটা ধর একটা কন্ডাক্টর, হ্যাঁ, এখানে একটা রয়েছে, একটাই রয়েছে তার, এই জিনিসটাকে আমরা কি বলি, ব্যাটারি বা পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাই করে না কি সাপ্লাই করে, এটাই হচ্ছে আমার মেন প্রশ্ন। তাহলে এটাকে আমরা বলি কি, হাই হাই, আর এটাকে বলি লো, মানে হাই ভোল্টেজ, আর এটা হচ্ছে লো ভোল্টেজ আর কি, এক কথায় পজিটিভ আর নেগেটিভ যেটাকে তোরা বলিস। হ্যাঁ, তো যাই হোক, এই ব্যাটারি আমাকে কি দেয়, এই ব্যাটারিটা আমাকে কি দেয়, কি দেয়, আমি এদিকে ধরে নিলাম আই কারেন্ট যাচ্ছে, কি দেয় বলতো ব্যাটারি আমাকে, তোমার কোশ্চেন হচ্ছে কি, ব্যাটারি গিভস ড্যাশ, কি, কি দেয়, এনার্জি দেয়, জানিস, এনার্জি দেয়।
ওই যে বললি না দা পাওয়ার সাপ্লাই, পাওয়ার সাপ্লাই কথাটাকে ঠিক করো, দিয়ে এবার থেকে বলবে কি এনার্জি সাপ্লাই, মনে থাকবে বাবু? কি বলবে? এনার্জি সাপ্লাই। কি হয় জানিস, এইখানে যে ইলেকট্রনটা এখানে যায়, কি প্লাস ধর এখানে যাচ্ছে, আচ্ছা কারেন্ট এদিকে যাচ্ছে মানে একটা কথা তো তোরা জানিস, এখানে ছোটবেলা থেকে পড়াতে হবে ব্যাপার তোদের। ধর একটা ওয়্যার রয়েছে, যদি ই মাইনাস এদিকে যায় তাহলে কারেন্ট কোন দিকে যায়? আই উল্টো দিকে। যদি এ থেকে বি এর দিকে ইলেকট্রন যায় তাহলে আই যাবে বি থেকে এ এর দিকে, তাই তো? হ্যাঁ কি না? এটা জানিস নিশ্চয়ই। তাহলে তুই আমার একটা কথা বল, যে দাদা আমি ধরে নিলাম এদিকে হচ্ছে আমার ইলেকট্রন, এইদিকে হচ্ছে আমার কারেন্ট যাচ্ছে, ঠিক আছে? তাহলে অপোজিট দিকে আমার কে আসবে? অপোজিট দিকে হচ্ছে আমার ইলেকট্রন আসবে, ঠিক আছে? তাহলে এইদিকে আমি আর চার্জ যেটা সাপ্লাই করে সেটা হচ্ছে ই প্লাস। হ্যাঁ, এত বোঝাতে গেলে টাইম নেই এখন, সেজন্য বোঝাচ্ছি না। তো এটা যেটা দেয় আর কি, আমার এইখানে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা থাকে আর কি, ঠিক আছে, পাতি কথায় বলতে গেলে এখানে যে আমার পোটেনশিয়াল ডিফারেন্সটা থাকে সেটা হচ্ছে ম্যাক্সিমাম থাকে, মানে ইভি। আর এইখানে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা থাকে সেটা কত হয় বলতো? জিরো। ঠিক আছে, নয়, এখানে ওটাই হয়, জিরো। এইখানে থেকে যখন কারেন্টটা এখানে পজিটিভ নিয়ে এখানে ইভি চার্জ নিয়ে নিয়ে এখানে এলো, ধর ইভি চার্জ নিয়ে এখানে এলো, তো এই যে কাজটা এখানে এই যে দেখিয়েছি এটাতে কি করে বলতো, কোনো একটা জায়গাতে এই যে এই কাজটাই হচ্ছে মেন, এই যে এইখানে ইভিটাকে সে ইউটিলাইজ করে, কি করে? ইভি বলে যে সোর্সটা আমি এনার্জিটা পেয়েছি এখানে, সেই সোর্সটাকে সে ইউটিলাইজ করে এবং আস্তে 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 কমতে থাকে, মানে যতটা ইভি আমার এখানে ছিল এইখানে গিয়ে সেটা কম হয়ে যাবে, এখানে গিয়ে আরো কম হয়ে যাবে। বোঝা যাচ্ছে কি বলতে চাইলাম? হ্যাঁ, দিয়ে এইখানে আলটিমেটলি জিরোর জায়গায় পড়ে যাবে, দিয়ে জিরো এই আরো দূরে ধরে এখানে কাছতে কাছতে আস্তে আস্তে জিরো জিরো হয়ে গেল, দিয়ে যখনই লো পোটেনশিয়ালে চলে আসবে সে আবার বলবে ভয় খাস না, তোকে আবার আমি এনার্জি দিয়ে দিচ্ছি, দিয়ে এনার্জি দিয়ে আবার ইভি দিয়ে দেবে, দিয়ে আবার ইভিটা ইভিটা কি করতে থাকে, ঘুরতে থাকে। আর এই যে এনার্জিটা এখানে কম হচ্ছে, এইটাই ইউটিলাইজেশন করে তোমাদের ফ্যান চলছে, পাখা চলছে, এসি চলছে, ফ্রিজ চলছে, গোষ্ঠীর মাথা যা চলছে চলছে, এইটাকেই ইউটিলাইজ করা হয়। বুঝতে পারছো? ফাংশনটা বুঝতে হবে, একটুখানি হলেও বুঝতে হবে। ওকে? হ্যাঁ, আর ওহমের সূত্রটাও একটু বুঝতে হবে। ওহমের সূত্রটা কি বলে? স্টেটমেন্ট অফ ওহমস ল, if the temperature or physical conditions remain unchanged, the current in a conductor is proportional to the potential difference across it। অর্থাৎ পাতি কথায় বলতে গেলে এটা যদি আমার এবি ওয়্যার হয়, এখানে যদি আমার ভিএ পোটেনশিয়াল থাকে, এখানে যদি আমার ভি পোটেনশিয়াল থাকে, সূত্র অনুযায়ী কি বলছে, কারেন্ট যেটা ফ্লো হবে সেটা হচ্ছে আমার ভিএ মাইনাস, বা তোরা বলতে পারিস ভিএ গ্রেটার দেন, যদি হ্যাঁ ভিএ গ্রেটার দেন অবশ্যই ভি হতে হবে, তবেই আমার কারেন্টটা এইদিকে যাবে, হ্যাঁ কি না? ঠিক আছে, তাহলে এই যে এখান থেকে যখন আমরা কনস্ট্যান্টটাকে তুলবো এই দিকে লিখবো সেটাকে, এই ভিএ মাইনাস ভিবিকে যদি আমরা ভি লিখি তাহলে ভি ইজ ইকাল টু আই আর, এটাই হচ্ছে আমার। এবার তোমার কাজ হচ্ছে কি, তোমার কাজ হচ্ছে রোধের রোধের ডাইমেনশন বার করতে পারবি? হোয়াট ইজ দ্য রেজিস্ট্যান্স, হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ রেজিস্ট্যান্স? কোশ্চেনটা ভালো করে পড়বে। হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ রেজিস্ট্যান্স? বলে লাভ নেই, করে দেখাও। হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ, বোঝা? ই ইজ ইকাল টু আই আর নাকি, তাহলে আর ইজ ইকাল টু ভি বাই আই। ভি এর ভোল্টের রেজিস্ট্যান্সটা কত? ওইখানেই তো কবি কাঁদে বাবা, অতই যদি সোজা হতো সোনা আমি তোমায় জিজ্ঞেস করতুম, আগে ভোল্টেজের রেজিস্ট্যান্সটা বার করো। দাদা ভোল্টেজ মানে কি জানো? ভোল্টেজ মানে হচ্ছে ওয়ার্ক পার চার্জ। ভোল্টেজ মানে কি? ওয়ার্ক পার চার্জ। এই ওয়ার্ক যেটা সেটাই হচ্ছে কি আবার এনার্জি, যেটাই ওয়ার্ক ডান করে সেটাই তার বিরুদ্ধে মানে তার উপর এনার্জি হিসেবে সঞ্চিত থাকে, তাই এনার্জি পার চার্জ বলতে পারো বা ওয়ার্ক পার চার্জ বলতে পারো। ওয়ার্ক পার চার্জ, ওয়ার্কের ডাইমেনশন কি হয় দাদা? ওয়ার্কের ডাইমেনশন কত হয় জানো? ওয়ার্ক মানে কি, ডাব্লিউ ইজ ইকাল টু এফ ডট এস, জানিস না? এফ এস কস থিটা, পড়েছিলি না ছোটবেলায়? এফ ডট এস, এফ এস কস থিটা।
এফ আর এস, তাহলে এফ এর মাত্রা এইমাত্র পড়লাম এম এল টি টু দি পাওয়ার -2 ডট এস মানে আবার একটা এল, তাই না? তাহলে কি লিখতে পারি, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, তাহলে কি লিখতে পারি, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। চার্জ মানে হচ্ছে আই, আর কিছু লেখার দরকার নেই। চার্জ মানে কি, আই নাকি, তাই হয়। কিউ ইজ ইকাল টু আই টি, পড়েছিলাম না? চার্জ ইজ ইকাল টু হচ্ছে কারেন্ট ইন্টু টাইম, আই ইন্টু, তো ব্যাস, টিটা আবার উপরে উঠে গেল, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1। এটা শুধু বেরুলো পোটেনশিয়ালের বাবা, এটা হচ্ছে তোমার বিভব প্রভেদ বা পোটেনশিয়ালের কি বেরুলো, মাত্রা বেরুলো, এখনো আর বের করা হয়নি। তাহলে আর ইজ ইকাল টু কি লিখতে পারি, ভি বাই আই, তাহলে ভি এর জায়গায় কি লিখবো বলো, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই আই, আইটা উপরের দিকে উঠে চলে গেল, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার থাকবে না, মনে থাকলে মুখস্থ করতে হবে, নাহলে ভুল করে আসবে, পরিষ্কার কথা, কোনো ছুটছাট নেই। ঠিক আছে, চলো, এখানে অনেক কিছু আমার লিখে দেওয়া আছে, তোরা একটু পড়ার চেষ্টা করিস। ওকে, এই যে সব লিখে দেওয়া আছে, প্রমাণগুলো এখানে দেওয়া আছে, ভি ইজ ইকুয়াল টু আই আর, হ্যানা ত্যানা, ভি ফিক্সড হলে অপরিবর্তিত থাকে, আর ইনক্রিজেস আই ইনক্রিজেস, রোদ বাড়লে আই কমবে, ও ডিক্রিজেসই তো লেখা আছে, তাই তো বলি, রোদ যত বাড়বে কারেন্ট তত কমবে, তাই তো, একই না? আবার আর ইজ ইকুয়াল টু আমরা কি জানি, রো ইন্টু এল বাই এ, তাহলে লেন্থ যত বাড়বে আমার কারেন্ট তত কমবে, এরিয়া যত কমবে কারেন্ট তত বাড়বে, লেন্থ বাড়লে কারেন্ট বলো কমবে, ঠিক আছে? আর এরিয়া যদি আমার প্রচুর পরিমাণে মানে বেড়ে যায়, ঠিক আছে, তাহলে কারেন্ট কি হয়ে যাবে, কারেন্ট বাড়বে, ঠিক আছে? যদি এখানে এই ক্ষেত্রে যদি আমার এরিয়া ফিক্স থাকে, আর এর ক্ষেত্রে যদি আমার লেন্থ ফিক্সড, কন্ডিশন হচ্ছে সেটাই, আর একই তার হতে হবে। ওকে, ছোটবেলা থেকে পড়ে আসছিস, তো ওই জিনিসগুলো একটু বুঝে নিস বা দেখে নিস, তো পড়ালাম না। কিউ ইজ ইকাল টু আইটি, ঠিক আছে, প্রবাহ মাত্রা ইজ ইকাল টু তড়িতাদান বাই সময়। এবার তার ইউনিটগুলো একটু পড়ে নিস, সবই দেয়া আছে তোদের নোটেতে, একটু পড়ে। আর ডাব্লিউ ইজ ইকাল টু ভি ইন্টু কিউ, সম্পাদিত কার্য সমান হয় বিভব ইন্টু আধান, হ্যাঁ, আর এই সম্পাদিত কার্য আধানটিতে স্থিতিশক্তি রূপে সঞ্চিত। ওকে, বোঝা গেল কি বোঝা গেল না, এগুলো একটু পড়বি, জানতে কি অসুবিধা কি আছে আর, ওইগুলোই লেখা আছে। নেক্সট, a convex mirror of focal length f in air is immersed in a liquid, ডুবিয়ে দিয়েছে, the focal length of the mirror in liquid will be, কি হবে, ফোকাল লেন্থের, না না, ফোকাল লেন্থের সাথে মিররের ওই জলে ডোবানোর কোনো সম্পর্ক আছে কি? নাই রে, নাই নাই, তাহলে যেটা ছিল সেটাই থাকবে, মিররের সাথে কি সম্পর্ক করবি? এখানে যেটা দিয়েছে সেটা তোমাকে একটু জানতে হবে, এই যে মিউ, মিউ মানে কি, রিফ্রাক্টিভ ইন্ডেক্স, কি বলে, রিফ্রাক্টিভ ইন্ডেক্স, রিফ্রাক্টিভ ইন্ডেক্স, স্নেলের সূত্র পড়েছো? এই স্নেলের সূত্র আর কি, আপাতিত রশ্মি, এটা একটা মিডিয়াম, ধর এটা হচ্ছে এয়ার মিডিয়াম, আর এটা হচ্ছে গ্লাস মিডিয়াম, ঠিক আছে, বলছে আপাতিত রশ্মি, ঠিক আছে, প্রতিষ্ঠিত রশ্মি মানে এইদিকে বেরিয়ে চলে গেল যেটা, আপাতন কোণ, একটা কোণ তৈরি করছে, এই আপাতন কোণ, ঠিক আছে, প্রতিষ্ঠিত কোণ একই সমতলে থাকে, মানে এই দিক বরাবর যদি একটা অভিলম্ব আমি টানি, তার সাথে ক্লিয়ার থাকে, এই অভিলম্বের দিকে কোণটা কর, নট এই দিকে, তাই না, বোকা বোকা কোণ, এদিকে কর, এখানে আপাতন কোণ, তাই না, এটা হচ্ছে আমার প্রতিসরণ কোণ। ওকে, এটাকে বলা হয় আই ইনসিডেন্ট অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে আমার রিফ্রাক্টিভ অ্যাঙ্গেল, অর্থাৎ আর, ঠিক আছে।
অত শক্ত তো কিছু নয়। এবার স্নেলের সূত্র কি বলে? সাইন আই বাই সাইন আর ইজ ইকাল টু মিউ হচ্ছে কি রিফ্রাক্টিভ ইন্ডেক্স, ঠিক আছে? মিউ হচ্ছে কনস্ট্যান্ট, মানে তোমার স্নেলের সূত্র অ্যাকচুয়ালি যেটা বলে সেটা হচ্ছে সাইন আই প্রপোর্শনাল টু সাইন আর। ওকে, জানিস না আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের যে অনুপাত সেটা ধ্রুবক হয়, ঠিক আছে? তো এটা কি বলা হয় কি সাইন আই বাই সাইন আর সমানই হচ্ছে কি মিউ, বা এটা হচ্ছে একটা রিফ্রাক্টিভ ইন্ডেক্স বা কনস্ট্যান্ট। হ্যাঁ, এটুকু জানতে হবে তোমায়, আর কিছু জানার এখান থেকে সেরকম কিছু নেই। এবার তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে যে কোন দিকে ব্যাকে আর কোন দিকে কি হয়। দেখো, ইনসিডেন্ট রে, এটা হচ্ছে আমার ইনসিডেন্ট অ্যাঙ্গেল আই, এটা হচ্ছে আমার রিফ্র্যাক্টেড রে, এটা হচ্ছে আমার রিফ্রাকশন, তাই তো, রিফ্রাকশন অ্যাঙ্গেল। ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে এলে কি হয়, আর লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে কি হয়, যেটা পরীক্ষায় প্রশ্ন আসবে সেটা একটু জানতে হবে। কি হয় বলো? দেখ এখানে দেখ, এই ছবিটা না বুঝতে পারলে এটাকে দেখ। ইনসিডেন্টে যদি যে কোণটা উৎপন্ন করেছিল ছবিতে দেখেই বুঝতে পারছিস যে এটা কি হয়েছে, বড় কোণ উৎপাদন করেছে। তাহলে ওয়াটার থেকে যখন এয়ারে যাবে দাদা, তখন আমার কি হয়, ওয়াটার থেকে যদি এয়ারে আসে, অর্থাৎ ওয়াটার হচ্ছে আমার কি ঘন মাধ্যম, আর এটা কি লঘু মাধ্যম। তাহলে ঘন মাধ্যম থেকে যখন লঘু মাধ্যমের দিকে আসে তখন অভিলম্ব থেকে কোন দিকে সরে যায়, দূরে সরে যায়, নাকি না? ঘন থেকে লঘুতে গেলে কি হয়, দূরে চলে যায়। আর যখন এটা কি ভ্যাকিউম দিয়েছে না মিডিয়াম দিয়েছে, ঘন থেকে লঘুতে গেলে কি হয়ে যায়, দূরে চলে যায়। তাহলে অবশ্যই লঘু থেকে যখন ঘনতে আসবে, এটা হচ্ছে আমার লঘু, এটা হচ্ছে আমার ঘন। তাহলে কি আসবে, যখন আমার আসবে তখন আমার কাছে চলে আসবে। মনে থাকবে কি মনে থাকবে না, যে ছোটবেলা থেকে যেটা ঘোলায় রে, হ্যাঁ কি না, যে যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যাবে তখন হচ্ছে আমার আপতিত রশ্মি, সেটা হচ্ছে আমার প্রতিষ্ঠিত রশ্মি, মানে যে অ্যাঙ্গেলটা তৈরি করবে অনেকটা বড় আর কি, রিফ্রাক্টেড রে, অবিলম্ব থেকে অনেকটা দূরে চলে যাবে। আর যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে আসবে তখন হচ্ছে আপাতন কোণের কাছে চলে আসবে। ওকে, অ্যাঙ্গেলটা ছোট হয়ে যায়। একসাথে একই ছবিতে দেখিয়ে দিই। এই যে নর্মাল অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এ পড়লো, এটা একটা এয়ার মিডিয়াম, এটা একটা গ্লাস মিডিয়াম। দেখ আপাতন প্রতিসরণ কোণটা কি হয়ে গেছে, লঘু থেকে ঘনতে এসছে। লঘু থেকে যদি ঘনতে আসে তাহলে কাছে চলে আসবে, কাছে চলে এসছে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? এইখানে কি আর লেস দেন আই বলতে পারি এই কেসটায়। আর যখনই এইখানে যাচ্ছে, এটা কি আবার ঘনমাধ্যম, এটা হচ্ছে আমার লঘু মাধ্যম। তাহলে দেখ অনেকটা দূরে চলে গেছে। তাহলে এটা যদি আমার আই হয়, আর এটা যদি আমার আর হয়, তাহলে এইখানে আবার কি হয়ে যাচ্ছে, আই লেস দেন আর। বোঝা গেল কি বোঝা গেল না বলা, বোঝা গেছে? চলো, কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ফিজিক্যাল কোয়ান্টিটি মেজার্স দ্য রেট অফ ওয়ার্ক ডান, রেট অফ ওয়ার্ক ডান। তাহলে ওয়ার্ক ডান পার টাইম, একে কি বলে এক কথায়, পাওয়ার, একই না, হয়ে গেল পাওয়ার। এবার তোমাকে যদি খুব বেশি এখান থেকে যদি আমি তোমাকে বলি পাওয়ারের ইউনিট কি বলো, পাওয়ারের ইউনিট কি হয়, ওয়াট, হ্যাঁ কি না? এসআই তে কি ইউনিট হয়, ওয়াট। এই ওয়াটটাকেই লেখা হয় কি জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ডকে অ্যাকচুয়ালি ওয়াট বলা হয়, হ্যাঁ, জুল পার সেকেন্ড। ওকে, আর ডাইমেনশন, সেটা একটু জানতে হবে, ডাইমেনশন আমি লিখে দিচ্ছি কি করে এলো সেটা তোরা দেখিস, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3, একদমই তাই। ওয়ার্কের ডাইমেনশন কি হয়, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই টাইম। তাহলে এটা ওপরে উঠে চলে গেলে এটা পাই, এম এল স্কোয়ার টি টু দি, এমন কিছু নেই, ঠিক আছে? আর যেটা জানতে হবে, পাওয়ার হচ্ছে একটা কি ধরনের রাশি, স্কেলার না ভেক্টর, এটা স্কেলার কোয়ান্টিটি, ইটস আ স্কেলার কোয়ান্টিটি। ওকে,
আর আচ্ছা 746 ওয়াট সমান কত হর্স পাওয়ার রে? 1 হর্স পাওয়ার। ওকে, হর্স পাওয়ারটা হচ্ছে পাওয়ারের বড় ইউনিট, ঠিক আছে? তাহলে 1 হর্স পাওয়ার ইজিক্যাল টু হচ্ছে 746 ওয়াট। দেখ অনেক কিছু পড়াতে চেয়েছিলাম কিন্তু যে বুঝতে পারলাম বেশি পড়ালে তোদের মাথা খারাপ হয়ে যাবে, হ্যাঁ, ওই জন্য আর বললাম না। আচ্ছা এনার্জি বলে এখানে একটা কথা রয়েছে, তাহলে এনার্জি সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। এনার্জি জিনিসটা কি? এনার্জি মানে কি? পাওয়ার ইন্টু টাইম, পাওয়ার ইন্টু টাইম। ওকে, তাহলে দেখ পাওয়ারের ইউনিট কি লিখেছিলি? জুল পার সেকেন্ড। তার সাথে যদি আমি সেকেন্ড গুণ করে দিই তাহলে সেকেন্ড সেকেন্ড কেটে যাবে, তো পড়ে থাকলো কি? জুল। তাহলে এনার্জির যা ইউনিট, এনার্জির যা ইউনিট সেটা আর কার ইউনিট? এটা হচ্ছে এসআই। সিজিএস এ কত হয়ে যাবে? সিজিএস এ কি হয়ে যাবে? সিজিএস এ কি হয়? আর্গ, আর্গ, বা ছোট হাতের আর্গ লেগে আর্গ, ঠিক আছে? আচ্ছা এই আর্ক বা জুল যে যেমন এনার্জির ইউনিট সেরকম আর কিসের ইউনিট? ওরে ওয়ার্কের ইউনিট রে ভগবান, ওয়ার্ক ডানের ইউনিট। যেটাই ওয়ার্ক ডান করি তাতেই সেটা এনার্জি হিসাবে সঞ্চিত থাকে। ফিজিক্স অনার্স করে তুই এইরকম আমাকে উত্তর দিচ্ছিস, মেরে দেবো তোকে আমি, ঠিক আছে? হ্যাঁ ওয়ার্ক ডান, তাহলে ওয়ার্ক ডান হচ্ছে কি এনার্জি, আর ওয়ার্ক ডানের ইউনিটও এক, ঠিক আছে? আর ডাইমেনশনও তাহলে এক হবে, তাহলে কি হবে? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস। ওকে, তো এইটাই তোমাদের 5টা আজকে ফিজিক্সের যে কোশ্চেন আলোচনা ছিল সেগুলো আমি করলুম, ঠিক আছে? এরপরে যেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে সেটা কি বলতো? সেটা হচ্ছে আমাদের ঘরানা। কি দেখবো? ঘরানা। ওকে, ওকে।